লেখাপড়ার আসরে আজকের গল্প অভ্যর্থনা। খুব ভালো জায়গায় বাড়িটা পাওয়া গিয়েছে। দেখে খুশি হয়েছে নমিতা, আর বেশ একটু চিন্তিতও হয়েছে। সকাল সন্ধে দুবেলা নিশ্চিন্ত মনে বেড়াতে পারা যাবে, কারণ বেড়াবার মতো চমৎকার একটা জায়গা বাড়ির সামনেই রয়েছে। জায়গাটা হলো বেশ বড়, একটা ডাঙা। পাহাড়ের দেশের ডাঙা যেমন হয় তেমনি, কোথাও ঢালু, কোথাও চড়াই, কোথাও ঘাস, কোথাও কাঁকর, কোথাও দু চারটে বিরাট আকারের পাথরের সমাবেশ। অনেক দূর থেকে দেখলে মনে হবে দু চারটে হাতি এক জায়গায় দাঁড়িয়ে আছে। কোথাও বুনো কুলের ছোট জঙ্গল, কোথাও আমলকির ঝোপ। ডাঙার ঢালু যেখানে শেষ হয়েছে সেখানে শীর্ণ চেহারার একটা জলের ধারাও আছে। ছোট ছোট নুড়ির উপর দিয়ে গড়িয়ে বয়ে চলে যাচ্ছে ছোট জলস্রোত। স্রোতটা পার হলেই নানান রকম কাঁটা গাছের একটা ভিড়, দেখতে ছোট্ট একটা জঙ্গলের মতো। সেই কাঁটা গাছের ভিড়ের সঙ্গে দু চারটে করবি আর কাঠগোলাপও যেন গা ঢাকা দিয়ে মিশে আছে। মস্ত একটা বটও আছে সেখানে। কাঁটা জঙ্গলের উপর বটের ছায়াও লুটিয়ে পড়ে থাকে। আর দুপুরের বাতাস যখন ঝড় হয়ে ছুটোছুটি করে, তখন এই কাঁটা জঙ্গলও যেন ছটফটিয়ে দুলতে থাকে। তখন দেখা যায় এই কাঁটা জঙ্গলের ভিতরে স্তব্ধ হয়ে কয়েকটা সমাধির চেহারা লুকিয়ে আছে। কে জানে কাদের সমাধি। এই ডাঙায় কেউ বেড়াতে আসে না। সড়কটা এখান থেকে ঘুরে ফিরে পাহাড়তলির পার্কের কাছে গিয়ে শেষ হয়েছে। কাজেই এ সড়কে আর পাহাড়তলির ওই পার্কের কাছে বেড়াবার জন্য মানুষেরা ভিড় করে। এই ডাঙার কাঁকর আর চোর কাঁটা মারিয়ে ঘুরে বেড়াবার কোনো দরকার হয় না। এই ডাঙায় কেউ বেড়াতে আসে না। এটাই নমিতার জীবনের একটা শান্তি আর স্বস্তি। প্রত্যেক বছর ছোট কাকা আর কাকিমার সঙ্গে কোনো পাহাড়ের দেশে গিয়ে ছুটির একটা মাস কাটিয়ে দিয়ে আসতে হয়। বেড়াবার মতো অনেক সুন্দর জায়গাও পাওয়া যায়। এই 3টে বছর 3টে চমৎকার পাহাড়ি শহরে গিয়ে 3টে ছুটির জীবন কাটিয়েছে নমিতা। বেরিয়েছে অনেক, কিন্তু অস্বস্তিতেও ভুগেছে অনেক। বেড়াবার জায়গাগুলি চমৎকার, কিন্তু ভিড়টা মোটেই পছন্দ নয়। ভিড়ের চোখের চেহারাও আরো অস্বস্তিকর। মানুষগুলি যায় আর আসে। পথের দুপাশে দেখবার মতো কত ফুল ভরা গাছ আছে, কিন্তু লোকের চোখ যেন সব দৃশ্য ছেড়ে দিয়ে শুধু নমিতার মুখের দিকে তাকায়। তাকাবার ভঙ্গিগুলিও কত বিচিত্র। কারো চোখ ফ্যালফ্যাল করে, কারো চোখ মিটমিট করে, কারো কারো চোখ যেন একেবারে তীব্র হয়ে ধিক ধিক করে। দুঃসহ বিশ্রী অস্বস্তি বোধ করে নমিতা। একটু একলা হয়ে ইচ্ছে মতো ঘুরে বেড়াবার আনন্দটা যেন মাটি হয়ে যায়। নমিতা যেন একজন একলা বনহরিণী, হঠাৎ পথের ভিড়ের কাছে এসে পড়েছে। লোকগুলির চোখ যেন এই রকম একটা বিস্ময় ক্যাংলা হয়ে ছটফট করে। অগত্যা নমিতাকে তাড়াতাড়ি হেঁটে বাড়ি ফিরতে হয়। কিন্তু এই জায়গাটা সেরকম কোনো অস্বস্তির জায়গা নয়। একেবারে নির্জন একটি প্রান্তর। যতক্ষণ ইচ্ছে ততক্ষণ যে কোনো পাথরের ওপর চুপ করে বসে থাকা যায়। যে কোনো ফুলের ঝোপের কাছে দাঁড়িয়ে যতক্ষণ খুশি ঘুঘুর ডাক শুনতে পারা যায়। বাড়িটাও খুব কাছে। হঠাৎ মেঘ দেখা দিলে তাড়াতাড়ি বাড়ি ফেরাও যায়। এখানে নমিতা যদি সত্যিই বনহরিণীর মতো ছোটাছুটি করে, তবুও কেউ বাধা দেবে না। কোনো বাধার ছায়াও এখানে ঘুরে বেড়াবে না। কিন্তু কি আশ্চর্য, সত্যিই যে একটা বাধা দেখা দিল। পাহাড়তলির কাছে এত বড় ও এত চমৎকার একটা পার্ক পড়ে আছে, তবু সেখানে না গিয়ে ভদ্রলোক এই নির্জন ডাঙাটাকেই বেড়াবার জন্য বেছে নিয়েছেন। আর বেড়াবার সময়টাকে বেশ বুঝে সুঝে ঠিক করে নিয়েছেন। রোজই দেখতে পায় নমিতা ভদ্রলোক সড়ক থেকে নেমে এই ডাঙাটার মাঝখানের সরু হাঁটুরে পথটা ধরে এগিয়ে চলেছেন। সকালবেলা নমিতা যখন বেরিয়ে ফিরে আসে, ঠিক তখনই এই ভদ্রলোক বেড়াবার জন্য এগিয়ে যান। সেই পথে ফিরে আসছে নমিতা, সেই পথে এগিয়ে যাচ্ছেন ভদ্রলোক। তাই পথের কোনো না কোনো জায়গায় দুজনের মুখোমুখি দেখা হয়ে যায়।
আর দুজনের ছায়া পরস্পরের পাশ কাটিয়ে চলে যায়। একজন যায়, একজন আসে। দুঃসহ এক অস্বস্তি। ভদ্রলোক যেন একটা নিয়মিত চেষ্টার মতলব। একটা দিনও সময়ের ভুল হয় না। সকালে রোদ যখন পাহাড়ের গায়ে ঝলমল করে উঠেছে, ডাঙার আমলকির ঝোপটা পার হয়ে নমিতা বাড়ির দিকে অনেকখানি এসে পড়েছে, ঠিক তখন ভদ্রলোক যেন আমলকি ঝোপটার দিকে একটা পিপাসিত দৃষ্টি ছড়িয়ে দিয়ে হন হন করে হেঁটে এগিয়ে যেতে থাকেন। দেখতে পেয়ে নমিতার নিঃশ্বাসের অস্বস্তিটাও যেন ফুঁসে ওঠে। চোখে একটা ভ্রুকুটিও কাঁপতে থাকে। ভদ্রলোকের ব্যস্ততাকে একটা গোপন ইচ্ছার মতো ব্যস্ততা বলে মনে হয়। নিতান্ত নির্লজ্জ একটা লোকের ব্যস্ততা। ভদ্রলোক বেশ দূর থেকে আসেন বলে মনে হয়। এখানে এই ডাঙার কাছে শুধু নমিতাদের এই 1 মাসের মতো ভাড়া নেওয়া বাংলো বাড়িটা ছাড়া আর কোনো বাড়ি নেই। এই বাড়ির মেয়ে এই ডাঙাতে ঘুরে বেড়াবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু একটা লোক অনেক দূরে টাউনের কোনো এক পাড়া থেকে এসে এত দূরে ঠিক এই ডাঙাটাতে ঘুরে বেড়াবে, এর চেয়ে অস্বাভাবিক ইচ্ছা আর আচরণ কী বা হতে পারে? তবে কি এই ডাঙাতে বেড়াবার স্বাদই ছেড়ে দেবে নমিতা? ভাবতে গিয়ে নমিতার প্রাণটাই যেন রুষ্ট হয়ে ওঠে। চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খেতে হবে কেন? এই লোকটার উপদ্রবের জন্য নমিতা এখানে বেড়াবার স্বাদ ছেড়ে দিয়ে ঘরের ভিতরে চুপ করে বসে থাকবে কেন? উপদ্রবটাকে ভয় করবে কেন নমিতা? না, ভয় করবে না নমিতা, সরেও যাবে না। এই ডাঙার যত আলো ছায়া, বুনো ফুল আর পাখির ডাক এই লোকটার কেনা সম্পত্তি নয়। এই লোকটার অস্তিত্ব গ্রাহ্যই বা করবে কেন নমিতা? যদি হাঁ করে মুখের দিকে তাকায় তবে তাকিয়ে থাকুক। একদিন ঝড়ের ধুলো ঠিক ওই চোখের ওপর ছিটকে পড়বে, আর চোখ ঘষে ঘষে সরে যেতে হবে। কিন্তু না, সহ্য করতে পারা যাচ্ছে না। লোকটার উপদ্রব ক্রমেই বেশি দুঃসাহসী হয়ে উঠছে। জলস্রোতটার মাঝখানে ছোট একটা পাথরের ওপর চুপ করে দাঁড়িয়েছিল নমিতা। হঠাৎ চমকে উঠতে হলো। ভদ্রলোক স্রোতের কাছে এসে দাঁড়িয়েছেন। যেন হঠাৎ একটা অভাবিত বিস্ময়ের মুখ দেখতে পেয়ে থমকে দাঁড়িয়ে পড়েছেন ভদ্রলোক। নমিতার মুখটা বিড়বিড় করে ওঠে। কি যেন বলতে চাইছে নমিতা, কিন্তু আর কোনো কথা না বলে আর ভদ্রলোকের ছায়াটার দিকেও কোনো ভ্রুক্ষেপ না করে স্রোতের উপরের পর পর পাথরগুলির ওপর পা ফেলে স্রোত পার হয় নমিতা, ফিরে চলে যায়। মনে হয় নমিতার ভদ্রলোকও নিশ্চয় পিছু পিছু আসছেন। নমিতার গম্ভীর মুখটা তাই আরো কঠোর হয়ে ওঠে। মনে মনে প্রতিজ্ঞাও করে নমিতা, ভদ্রলোক একটি কথা বললেই নিদারুণ কঠোর ভাষায় স্পষ্ট করে একটা অপমানের কথা বলে দেবে নমিতা। কিন্তু আস্তে একটা হাঁপ ছাড়ে নমিতা। বুঝতে পারে পিছু পিছু কেউ আসছে না। মুখ ফিরিয়ে দেখতে পায় নমিতা, ভদ্রলোক পা টিপে টিপে জলস্রোতটা পার হয়ে ওদিকে এগিয়ে চলেছেন। ছুটির 1 মাসের মধ্যে 10টা দিন পার হয়ে গেছে। এর মধ্যে মাত্র 3টে দিন নিশ্চিন্ত হয়ে বেড়াতে পেরেছিল নমিতা। কিন্তু তারপরেই এই উপদ্রব। একটা দিনও বাদ যাচ্ছে না। এই উপদ্রব যে শেষ পর্যন্ত নমিতার নামেও মিথ্যে গল্প রটিয়ে ছড়াবে। পরপর 3টে দিন যদিও কারো চোখে পড়ে যে এই বাড়ির একটি মেয়ে আর ওদিকের এক ভদ্রলোক রোজই এই নির্জন ডাঙাতে ঘুরে বেড়ায়, তবে তার মনে যে সন্দেহটা দেখা দেবে সেটা কল্পনা করতে পারে নমিতা। যদি কাকিমার চোখে পড়ে, কাকিমা কি একটুও ভাবনায় পড়বে না? একটা বাজে ধারণাও কি করে ফেলবে না? একবার ইচ্ছে হয় শেফালি যে কাণ্ড করেছিল ঠিক সেই রকম একটা কাণ্ড করে এই ভদ্রলোককে একটা শিক্ষা দিতে হবে, একটু বুঝিয়ে দিতে। এভাবে চোরের মতো আনাগোনা করে নমিতার মুখ দেখে কোনো লাভ নেই। বৃথা আশা, বৃথা চেষ্টা। শেফালি এক ভদ্রলোককে একরকম কাণ্ড করতে দেখে একদিন স্পষ্ট করে শুনিয়ে দিয়েছিল, ভুল করছেন মশাই, এইভাবে ভাব দেখাবার চেষ্টা করবেন না।
আমার সঙ্গে যে মানুষটার ভাবসাব আছে তার তুলনায় আপনি একটি গরু না হলেও নিতান্ত গোবেচারা। শেফালির কথা শুনে সেই ভদ্রলোক সেই যে সরে পড়ল, তারপর আর কোনোদিন শেফালিকে দেখবার জন্য রাস্তার উপর এসে দাঁড়ায়নি। যাই হোক, ইচ্ছে হলেও শেফালির মতো অমন কটমটে ভাষায় শাসিয়ে দিতেও লজ্জা করে। সবচেয়ে ভালো হতো সৌমেন এই সময় যদি ছুটি নিয়ে একবার এখানে এসে পড়ত। তবে এই ডাঙাতে সৌমেনের সঙ্গে যখন গল্প করে করে ঘুরে বেড়াতো নমিতা, তখন এই ভদ্রলোকের চোখ দুটো নিজেই শিক্ষা পেয়ে চমকে উঠত। নমিতার মুখের দিকে তাকাবার জন্য আর এদিকে ব্যস্তভাবে ছুটে আসতো না। সৌমেনকে দেখলেই বুঝতে পারত ভদ্রলোক কোন মানুষের আশার জিনিসকে সে আশা করছে। সৌমেনের তুলনায় নিজে যে একটা গোবেচারা, এই সত্য তখন চোখে দেখেই বুঝে ফেলত ভদ্রলোক। উচিত শিক্ষা পেয়ে যেত। কিন্তু এই 10 দিনের মধ্যে নমিতা যে ভদ্রলোকের দিকে একটা ভ্রুক্ষেপও করল না, এটাও কি লক্ষ্য করতে পারেননি ভদ্রলোক? নমিতার চোখ যে লোকটার মুখের দিকে তাকাতে ঘৃণায় কেঁপে ওঠে, এটাও কি লোকটা এখনো বুঝতে পারেনি? তাই তো মনে হয়। তা না হলে লোকটার আশা আর ইচ্ছার সাহস দিন দিন মাত্রা ছাড়িয়ে যাবে কেন? এই তো আজই সকালে আমলকি ঝোপটার এপাশে দাঁড়িয়ে যখন চুপ করে অনেক দূরের একটা শিমুলের লাল টুকটুকে মূর্তিটাকে দেখছিল নমিতা, ঠিক তখন কে যেন আমলকি ঝোপের ওপাশে গুনগুন করে গান গেয়ে উঠল। উঁকি দিয়ে দেখতে পায় নমিতা সেই ভদ্রলোক একটা লতা থেকে রঙিন পাতা ছিঁড়ছেন আর গুনগুন করে গান গাইছেন। না, আর উপায় নেই, এবার ছোট কাকাকে বলতেই হয়। আর ছোট কাকার পক্ষেও টাউনে গিয়ে পুলিশকে একটু বলে আসতে হয়। একটা জঘন্য মতলবের মানুষ রোজ এখানে ঘুরঘুর করে নমিতার বেড়াবার আনন্দ আর শান্তি নষ্ট করবে বলে এটা চলতে দেওয়া উচিত নয়। কিংবা এই লোকটাকে বলে দিলে হয় যে, মশাই একটু সাবধান হয়ে যান, আমার পায়ে জুতো আছে, সেটা লক্ষ্য করতে ভুলে যাবেন না। বলতে পারত নমিতা, যদি লোকটা আরেকটু সাহস করে ফেলতো, কোনো কথা বলে ফেলতো। লোকটা কিন্তু মুখ খুলে কোনো কথা বলে না, হনহন করে হেঁটে বাড়ি ফিরে যায় নমিতা। লোকটাকে সাংঘাতিক ধূর্ত বলে মনে হয়। কিন্তু কল্পনা করতে ভালো লাগে, লোকটাকে যদি সত্যি অন্তত একটা নিদারুণ ঘৃণার কথা শুনিয়ে দিয়ে চলে যেতে পারা যেত, তবে সৌমেনের কাছে গল্প করবার মতো একটা ঘটনা পেয়ে যেত নমিতা। সৌমেন বোধহয় হেসে হেসে বলে ফেলতো, তাহলে তোমার উচিত ছিল নমিতা কথা টথা না বলে শুধু পায়ের এক পাটি স্লিপার তুলে নিয়ে। উপদ্রবটার কাছে হার মানেনি নমিতা। ছুটি ফুরিয়ে এসেছে, মাত্র আর একটি দিন আছে। তারপরেই এই স্থানের যত নিভৃতের আলো ছায়া থেকে বিদায় নিয়ে কলকাতায় চলে যেতে হবে। কিন্তু একটা ব্যর্থ আক্রোশের জ্বালাকেও সঙ্গে নিয়ে যেতে হবে। এই অচেনা অজানা লোকটার উপদ্রব চুপ করে সহ্যই করতে হয়েছে। লোকটা রোজই এসেছে, একই পথের ওপর মুখোমুখি দুজনের দেখা হয়েছে। লোকটা প্রত্যেকটি সকালবেলার শোভাকে যেন একটা অস্বস্তিতে ভরে দিয়েছে। কিন্তু আজ আর বোধহয় ক্ষমা করতে পারবে না নমিতা, কারণ আজ আর সহ্য করা উচিত নয়। বিশ্রী মতলবের এই লোকটার মন কি সাংঘাতিক ধূর্ত। ঠিক বুঝে ফেলেছে আজই শেষ দেখার দিন, আর কালই চলে যাবে নমিতা। তা না হলে এত বড় একটা ফুলের তোড়া হাতে নিয়ে লোকটা নমিতার ঠিক পিছনে এসে দাঁড়িয়ে থাকবে কেন? সেই স্রোতের কাছে দাঁড়িয়েছিল নমিতা। স্রোতটাকে যেখানে পার হতে হয় ঠিক সেখানে পা রাখবার প্রথম পাথরটার উপর দাঁড়িয়েছিল। আর এগিয়ে যাবার ইচ্ছে ছিল না তার। শুধু এই স্রোতের কলকল শব্দের গান শুনে চলে যাবার জন্য এখানে চুপ করে দাঁড়িয়ে আছে নমিতা। কিন্তু চমকে উঠতে হলো। এ কি, লোকটা যে মস্ত বড় একটা ফুলের তোড়া হাতে নিয়ে যেন একটি ব্যাকুল অভ্যর্থনার ভঙ্গি ধরে দাঁড়িয়ে আছে। লোকটার মনের জঘন্য স্বপ্ন যেন এই 20 দিনের মধ্যে প্রচণ্ড দুঃসাহসী হয়ে বিশ্বাসই করে ফেলেছে নমিতা ওর হাত থেকে ফুলের তোড়া তুলে নেবে। অথচ
রুক্ষ স্বরে চাপা চিৎকারের মতো উগ্র ভাষায় একটা ধমক হেনে কথা বলে নমিতা। অসভ্যতা করবার আর জায়গা পাননি? চমকে ওঠে ভদ্রলোক। আমাকে বলছেন? হ্যাঁ, এই পাথরটাকে বলছি না। আমাকে এ কথা বলছেন কেন? আপনি কোন সাহসে ফুল নিয়ে এসেছেন? আমি আপনার ফুল হাতে তুলে নেব এমন বিশ্বাসের স্পর্ধা আপনি কোথায় পেলেন? আমি আপনাকে ফুল দিতে আসিনি। কি বললেন? আপনি কোথা থেকে এমন সন্দেহ করবার স্পর্ধা পেলেন যে আমি আপনার জন্য ফুল নিয়ে এসেছি? তবে আমার কাছে এসেছেন কেন? এ ধারণাই বা হলো কেন আপনার? আপনার কাছে আমি আসিনি। আপনার কাছে আসবার কোনো গরজও আমার থাকতে পারে না। কথার চালাকিতে রেহাই পেতে চেষ্টা করছেন? আপনার সঙ্গে কথা বলবার কোনো ইচ্ছেই আমার নেই। আপনি সরে যান। কি বললেন? হ্যাঁ, সরে যান। পাথরটা থেকে নেমে দাঁড়ান। পথ ছেড়ে দিন, আমি স্রোতটা পার হয়ে ওদিকে যাব। আপনি কি সেই জন্য এখানে এসে দাঁড়িয়েছেন? আবার কথা বলছেন কেন? নমিতার চোখ জ্বলতে থাকে। অপরাধ করে উল্টো অপমান করে কথা বলছেন? অপরাধ? হ্যাঁ, আমি দোষ ঢাকবার জন্য মিথ্যে কথা বলছি। কিসের দোষ? এই ফুল আমাকে দেবার মতলবে। চুপ করুন, খুব খারাপ কথা বলছেন। তবে কি এই জঙ্গলটাকে ফুল উপহার দিতে যাচ্ছেন? আজ্ঞে হ্যাঁ। কেন? ওই জঙ্গলের দিকে একবার তাকিয়ে দেখুন। জঙ্গলটার দিকে তাকায় নমিতা। করবী আর কাঠগোলাপ ফুটে আছে। জঙ্গলের ঝোপঝাপ এক জায়গায় বেশ পরিষ্কার করা হয়েছে, আর ছোট্ট একটা সমাধি দেখতে পাওয়া যাচ্ছে। ভদ্রলোক বললেন, দেখতে পেলেন কিছু? নমিতা বলে, হ্যাঁ, দেখছি তো একটা সমাধি, কিন্তু তাতে কি? ওটা আমার মায়ের সমাধি। চমকে ওঠে নমিতা। আমি প্রতি বছর এই সময় একবার আসি আমার মায়ের সমাধিতে ফুল দিয়ে চলে যাব বলে। নমিতার বুকের ভিতর সব নিঃশ্বাস যেন ভয় পেয়ে ধড়ফড় করতে থাকে। ভদ্রলোক বলেন, আজ আমার মায়ের জন্মদিন। এই কদিন ধরে রোজই এসে সমাধিটাকে দেখেছি। কাঁটা গাছের ঝোপঝাপ সরিয়েছি। আজ ফুল দিয়ে চলে যাব। এর মধ্যে আপনাকে... নমিতার চোখ ছলছল করে। থাক, আর কিছু বলবেন না। ভদ্রলোকের মুখটাও এবার হঠাৎ একটু করুণ হয়ে যায়, যেন আনমনার মতো কথা বলতে থাকে ভদ্রলোক। আজ 20 বছর হলো আমার মা মারা গিয়েছেন। আমরা তখন এই টাউনে থাকতাম। আমার বয়স তখন বোধহয় 10 বছর। এখনো স্পষ্ট মনে পড়ে, এখানে একদিন বেড়াতে এসে মায়ের কোলে মাথা রেখে আর শুয়ে পড়ে আমি ঘুঘুর ডাক শুনেছিলাম। নমিতা বলে, আমাকে ক্ষমা করুন। না না, ক্ষমা করবার কোনো কথা নেই। আমার মনে হয় আপনি ভুল করে বোধহয় মিথ্যে একটা সন্দেহ নিয়ে... হ্যাঁ, ভুল করেছি। নমিতার চোখ জলে ভরে যায়। ভদ্রলোক হেসে ওঠেন। বেশ তো, এখন তবে ভুলে যান। ফুলের তোড়া হাতে নিয়ে এগিয়ে যেতে থাকেন ভদ্রলোক। নমিতা হঠাৎ বলে ওঠে, শুনুন। বলুন। আমাকে ফুলের তোড়ার অর্ধেকটা দেবেন? কেন? আপনার মায়ের সমাধিতে আমিও ফুল দেব। কেন? নমিতার ঝাপসা চোখ আরো ব্যাকুল হয়ে ওঠে। তা না হলে মনে বড় বিশ্রী একটা অস্বস্তি, একটা অশান্তি থেকে যাবে যে। নিন তবে। ফুলের তোড়াটা ভেঙে অর্ধেক ফুল নমিতার হাতে তুলে দেন ভদ্রলোক। দুজনে একসঙ্গে পাশাপাশি হেঁটে এগিয়ে যায় সমাধির কাছটায়। ফুল রাখে, তারপর দুজনে একসঙ্গেই মাথা ঝুঁকিয়ে প্রণাম করে।